এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছেন রিকন্ডিশনড গাড়ি আমদানিকারকদের সংগঠন বারভিডার সভাপতি জনাব আব্দুল হক। জনাব আব্দুল হক, এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। ধন্যবাদ, সবাইকে সালাম। আমরা যেমনটি দেখতে পাচ্ছিলাম যে রিকন্ডিশন গাড়ির বিষয়গুলো নিয়ে কথা বলছিলেন, আপনাদের কিছু দাবিও ছিল যে ফিটনেস মানদণ্ডে জোর দিতে চাচ্ছিলেন আপনারা, এই বিষয়ে বিস্তারিত যদি একটু বলতেন। দেখুন, আমরা রিকন্ডিশন বললেও ওই গাড়িটি প্রায় বিগত 50 বছর যাবৎ বাংলাদেশের আর্থসামাজিক মানুষের মধ্যবিত্ত শ্রেণী তৈরি করা এবং একটা হতদরিদ্র অবস্থা থেকে আজকের বাংলাদেশে যে রাস্তাঘাটে যে স্বাচ্ছন্দ্য কিংবা নির্ভরযোগ্য গাড়িগুলো দেখেন, এই সবটাই কিন্তু জাপান থেকে আনা গাড়ি। এটা আমরা আগে একসময় রিকন্ডিশন, এখন কিন্তু রিকন্ডিশন বলে কোনো গাড়ি নেই, একটু ব্যবহৃত কিংবা নতুন, প্রায় নতুন। সেই হিসাবে আমরা বলবো যে আমরা বাংলাদেশের ব্যবসা বাণিজ্য ব্যক্তি পরিবারের জীবনে কিন্তু একটা বড় রকমের বৈপ্লবিক পরিবর্তন আনতে পেরেছি। এটা অনেক বড় একটা অবদান। এখানে বড় একটা ইকোনমি আছে, বড় একটা সামাজিক অবদান আছে, বিশাল এমপ্লয়মেন্ট আছে, অনেক বড় বিনিয়োগ আছে এবং সবচেয়ে বড় কথা, সরকারও প্রতি বছর 5 থেকে 6 হাজার কোটি টাকা রাজস্ব পায়। তো এখানে আমাদের কিছু সমস্যাবলী আছে। সমস্যার মধ্যে অন্যতম হচ্ছে, যেমন আমরা যেটা বলার চেষ্টা করেছি, আমাদের বিআরটি ভিত্তিক রেজিস্ট্রেশনের মধ্যে কিছু বৈষম্য আছে, যেটা আমরা ইতিমধ্যে সরকারের কাছে সাবমিট করেছি, বহু আগেও করেছিলাম। তারপরে আছে হলো আমাদের শুল্ক করার মধ্যে নতুন গাড়ি যা ডিক্লেয়ার করে তার উপর তাই হয়। আমাদেরটা ইউলো বুক থেকে মূল্য নিয়ে করা হচ্ছে, কিন্তু সে মূল্য থেকে যে ডিপ্রিসিয়েশন যেভাবে করা হয়, আমরা এই জায়গাটায় কমফোর্টেবল বোধ করছি না। এটাকে একটা ফিক্সড ডিউটি করা উচিত, যাতে এখানে অনেক আমরা ব্যবসা করতে পারি, সরকার ঠিকমতো রাজস্ব পায়, প্রয়োজনে সরকার বেশি রাজস্ব পাক। কিন্তু এই জায়গাটায় এটা সংস্কার খুব দরকার, যেটা আমি আজকের অনুষ্ঠানের মাধ্যমে রাজস্ব বোর্ডের দৃষ্টি আকর্ষণ করব। কারণ এখানে এটা করা হলে আমাদের ব্যবসায়ীরা খুব কমফোর্টের সাথে কাজটা করতে পারবে, কোনো অভিযোগ কারোর বিরুদ্ধে কেউ করতে পারবে না যে শুল্ক ফাঁকি দিচ্ছে কিংবা ইত্যাকার। এবং নতুন গাড়ির ক্ষেত্রেও যাতে তারা ফাঁকি দিতে না পারে, সেটাকে খুব স্ট্রিক্টলি ফলো করা। অন্যান্য সিঙ্গাপুরের মতো কান্ট্রিতে যে ফাঁকি দিলে যা হয় সেরকম পানিশমেন্ট দেওয়া, তাতে হবে কি, বাজেটটা স্টেবল হবে। নতুন গাড়ি যারা কিনবে তারা নতুন গাড়ি কিনবে, কিন্তু যারা আমরা যে গাড়িগুলো দিচ্ছি তার যে একটা বাজার তৈরি করেছি আমরা 50 বছরে, সেখানে যে একটা অর্থনীতি আছে, বিশাল একটা ইনভেস্টমেন্ট, এত শত ওয়ার্কশপ, এত শত পার্টসের দোকান, এত শত ড্রাইভারের আমরা হাজার হাজার লোকের যে কর্মসংস্থান করছি, এটাকে কিন্তু বিবেচনায় নিতে হবে। সরকারের ভিতরে একটা মহলের ধারণা যে আমরা পুরনো গাড়ি এনে বাজার সয়লাভ করছি, কিন্তু আমরা অনেক কম আমদানি করি। আমাদের চেয়ে অনেক উন্নত নিউজিল্যান্ড কিংবা এমনকি ইংল্যান্ড, ইউকে যারা গাড়ি তৈরি করে, তারাও কিন্তু জাপান থেকে আপনার ইউজড গাড়ি আমদানি করে। কারণ হচ্ছে কোয়ালিটি এবং ইকোনমি। তো এইটা আমরা বলতে চাচ্ছি যে নতুন গাড়ি সরকার যদি মিল কারখানা হয়, সত্যিকার কারখানা যদি হয়, ম্যানুফ্যাকচারিং হয়, তাহলে সেখানে সুবিধা দিক। কতটুকু সুবিধা দেবে সেটাও ঘোষণা করা উচিত, যাতে বাজার, জনগণের ব্যবহারকারী জনগণ এবং ব্যবসা সবটাই একটা টিকে থাকতে পারে। তো অতএব এই জায়গাটায় কিছু পলিসিগত বৈষম্য আছে, পলিসিগত সহায়তা দরকার। বৈষম্যের কারণটা কি? কারণটা হচ্ছে, পলিসি যারা তৈরি করেন, আমরা তো অত শক্তিশালী না, আমাদের তো অত টাকা পয়সা নেই, আমাদের ব্যবসাটা অনেক লোকরা করে। আমার সদস্য আছে 1200-এর উপরে। তো আমি তো একা কোনো এমন না যে আমি বিশাল ইনফ্লুয়েন্স করতে পারি। আমাদের ইনফ্লুয়েন্স কে করে? ব্যবহারকারী, জনগণ, সাংবাদিক, সরকারি অফিসাররা প্রাইভেটলি আমাদের গাড়ি ব্যবহার করে, তারা আমাদের জন্য কথা বলে। কিন্তু সরকারের ভিতরে যারা পলিসি প্রণয়ন করেন, তাদের অনেকের ধারণা তারা ইনফ্লুয়েসড হয় বিভিন্ন কোয়ার্টার দ্বারা, তখন তারা এর বিরুদ্ধে কথা বলে অবস্থান নেয়। সেটা আমরা ইদানিংকালে দেখতে পাচ্ছি যে, যেমন আমাদের উচিত ছিল গাড়ির বয়স বৃদ্ধি করে দেওয়া। একদিকে নতুন গাড়ি আসুক, অপরদিকে যাতে আরও কম দামে, কম বৈদেশিক মুদ্রা খরচ করে একটা উঠতি মধ্যবিত্ত একটা ইন্ডাস্ট্রি, একটা ব্যক্তি, একটা অফিসারটা গাড়ি কিনতে পারে। বয়সসীমা বাড়ানোর ক্ষেত্রে ক্রেতা সাধারণের কেমন সুবিধা? বয়সসীমা এখন মাত্র 5 বছর আছে। এই 5 বছরে অ্যাকচুয়ালি গাড়ি খুব কম পাওয়া যায়, দামও অনেক বেশি। অথচ এটা যদি একটু বাড়িয়ে দেওয়া হয়, কমার্শিয়াল গাড়ির ক্ষেত্রে 10 বছর করতে পারে, তাহলে বাস ট্রাকগুলো অনেক কম দামে পাওয়া যাবে, যেহেতু আমরা তৈরি করি না। অপরদিকে প্যাসেঞ্জার কার কিংবা মাইক্রোবাস কিংবা লাইট গাড়িগুলো, পিক আপ ইত্যাকার গাড়িগুলো অর্ধেক দামে পাওয়া যেতে পারে। কারণ তখন হবে কি, ফরেন এক্সচেঞ্জের দামটা কমে আসবে,
ব্যবসায়ীরা সুযোগ পাবে, সবচেয়ে বড় কথা ক্রেতা কিনতে পারবে। এখন ক্রেতা কিনতে পারছে না, এতে সরকারের রাজস্ব বৃদ্ধি কেমন পাবে, প্রভাব পেতে রাজস্ব বৃদ্ধি পাবে। কারণ যখনই ক্রেতা বাড়বে, একটা গাড়ি কেনা মানে প্রায় 7-8 লাখ 10 লাখ টাকা ট্যাক্স দেওয়া, এখন সেটা এত বেশি। ফলে এই জায়গাও কিন্তু সরকারের উচিত হবে যেটাকে বাজার সহনীয় করা এবং জনগণের জন্য অ্যাফোর্ডেবল করা। অন্যথায় জনগণ কি করছে, গাড়ি চড়তে না পেরে এই অটো ইত্যাকার সব গাড়িতে সারা দেশ চালব হয়ে গেছে, প্রতিদিন মানুষ মারা যাচ্ছে। বয়সসীমার প্রশ্নে আরেকটু ফেরত যেতে চাই যে বয়সসীমা বাড়ালে এটির মানদণ্ডের কেমন প্রভাব পড়তে পারে? কোনো মানদণ্ডের হেরফের হবে না, কারণ মানদণ্ডের জন্য হচ্ছে যেমন ইংল্যান্ডে বয়স অনেক বেশি অ্যালাউড, কিন্তু কোয়ালিটির মানদণ্ড হচ্ছে পরিবেশ দূষণ করে কিনা, সেটা হলো ইমিশন স্ট্যান্ডার্ড। আমাদের এখানে ইমিশন স্ট্যান্ডার্ড করতে পারে যে ইমিশন এর কম আসতে পারবে না, এবং সেটা ইম্পোর্ট এক্সপোর্ট করার আগে রপ্তানিকারক দেশে সেটা নির্ণয় করা সম্ভব। সেখানে সার্টিফিকেট দেবে ওই দেশের সরকারি প্রতিষ্ঠান যে ইমিশন এত আছে, যেমন এখন আমরা গ্রেড ইত্যাকার করে থাকি। ফলে এগুলো খুবই নিয়ন্ত্রণযোগ্য। আমার মনে হয় আমরা বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা, সরকার রাজস্ব বৃদ্ধি করা, সবচেয়ে বড় কথা জনগণকে সাশ্রয়ী মূল্যে একটা গাড়ি পেয়ে তার জীবনের বদল করা, তার ব্যবসার উন্নতি করা, তার আমদানি রপ্তানির পণ্যের পরিবহনের ব্যবস্থা করা, অ্যাম্বুলেন্সের মতো গাড়ি, অনেক রকমের গাড়ি আছে, কিন্তু সেই ব্যাপারটা বিবেচনা করা উচিত। অ্যাম্বুলেন্সের তো শুল্ক আছে, অ্যাম্বুলেন্সে অল্প শুল্ক আছে, সেটা সহনীয়। এইভাবে আরও যেমন স্কুল বাসে কিন্তু শুল্কটা কমানো উচিত, কারণ এত হাজার হাজার বাচ্চারা যাতায়াত করে, তাদের নিরাপত্তা একটা বিষয় আছে। যেহেতু পাবলিক ট্রান্সপোর্ট ওরকম নাই, এখন একটা মাত্র মেট্রো হয়েছে, আরও মেট্রো হলে এবং আরও যদি আমরা ট্রামের মতো ব্যবস্থা করতে পারি, আমি মনে করি পাবলিক ট্রান্সপোর্ট আরও বৃদ্ধি পেলে আমাদের জীবনের স্বাচ্ছন্দ্য বাড়বে, নিরাপত্তা বাড়বে, মুভমেন্ট বাড়বে। তারপরেও কিন্তু গাড়ির চাহিদা থাকবে, কারণ যানজটের একটা বড় কারণ হিসেবেও কিন্তু রিকন্ডিশন গাড়িকে দায়ী করা বলা হচ্ছে, কিন্তু এটা কিন্তু টোটালি এই গবেষণা তা বলে না। যেমন আপনি যদি এই গাড়িগুলোকে ডিসিপ্লিনে আনা হতো, বাসগুলোকে ঠিক মতো রুটিং করা হতো, এখন এত বাস আছে যে বাস অর্ধেকেরও দরকার নেই। এই বাস যারা চালায় তারা লাভ করতে পারছে না, অপরদিকে তারা জট তৈরি করে। কারণ হচ্ছে বিভিন্ন অপরিকল্পিতভাবে বিভিন্ন প্রভাবশালী মহলের প্রভাবে পড়ে উল্টা সিধা রুট করে দিয়েছে। তো আমরা মনে করি যে যেমন অটো, ওই যে রিক্সা অটো এবং গাড়ি পাশাপাশি যে কি বিপজ্জনক, এটা প্রতিদিন কিন্তু মানুষ মারা যাচ্ছে, কিন্তু মানুষ তো চলাচল করতে হবে। সেই জন্য নগর পরিবহনে বড় ধরনের চিন্তার বিষয় আছে, অনেক বড় ধরনের চিন্তা দরকার। সেই ক্ষেত্রে রিকন্ডিশন গাড়ির বাজার বাড়ানোর ক্ষেত্রে কেমন পদক্ষেপ নেওয়া যেতে পারে? আমরা অ্যাকচুয়ালি টোটাল গাড়ির ব্যাপারটাতে সরকার এখন নতুন গাড়ি এখানে তৈরি হোক সেটাকে প্রাধান্য দিচ্ছে। আমরা এটা বিরোধী না, আমরা মনে করি রিয়েলি তৈরি হোক, কিন্তু তৈরির নামে কেবল এনে জোড়াতালি লাগিয়ে সেটা যদি বলা হয় তৈরি করা হচ্ছে এবং ট্যাক্স সুবিধা নেয় যেটা নেওয়া হচ্ছে, এতে কিন্তু একদিকে সরকার রাজস্ব হানি, অপরদিকে একটা অনৈতিক কিংবা আনইকুয়াল অসম প্রতিযোগিতা তৈরি হচ্ছে। তো বাংলাদেশের বাজারটা কিন্তু বেশি বড় না, মাত্র 30-35 হাজার গাড়ি বিক্রি হয়, যেটা অনেক ছোট। এটাকে 1 লক্ষ গাড়িতে যদি আমরা নিতে পারি, সেটার জন্য পরিকল্পনা লাগবে। আমরা যদি এখন থেকে 10 বছরের পরিকল্পনা করি তাহলে কিন্তু সেটা সম্ভব, এবং তখন সরকার কিন্তু ইন্ডাস্ট্রির জন্য অবস্থান তৈরি করতে পারে, যাকে বলা হয় সাপ্লাই চেইন তৈরি হবে, বাজার বড় হবে, এবং এই সারা দেশে যে অটো নামক যে গাড়িগুলোতে মানুষ প্রতিনিয়ত মারা যাচ্ছে সেগুলো চলবে অফ রোডে। মেইন রোডে এগুলো চলা ভয়ঙ্কর ব্যাপার, সেগুলো প্রতিদিন কিন্তু বহু লোক মারা যাচ্ছে। আপনারা বলছেন একটা রোড ম্যাপের প্রয়োজন, শুধু রোড ম্যাপ না, টোটাল ট্রান্সপোর্টে একটা পরিকল্পনা দরকার, যেটা নাই বাংলাদেশে। এবং কোথায় জোর দেবে, কোথায় রেল দিয়ে কাজ হবে, কোথায় মেট্রো দিয়ে কাজ হবে, কোথায় বাস দরকার, কোথায় ট্রাম দরকার, কোথায় মানে প্রাইভেট গাড়ি প্রাধান্য দিতে হবে, এটার কিন্তু টোটালি একটা চিন্তার বিষয়। এবং ট্রান্সপোর্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। বাংলাদেশে একটা মিনিস্ট্রি আছে আমাদের, যে মিনিস্ট্রির আওতায় ঢাকা ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন অথরিটি নামে একটা সংস্থা আছে। তারা শুধু ঢাকা দেখছে, কিন্তু বাংলাদেশ টোটালি কে দেখছে আল্লাহ তাআলা জানে। রোড ট্রান্সপোর্ট অথরিটি নামে বিআরটি আছে, তারা কি করছে, গাড়ির রেজিস্ট্রেশন, গাড়ির ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স, কিন্তু নাম দিয়েছে রোড ট্রান্সপোর্ট অথরিটি। এইগুলো জায়গায় অনেক মিসনোমার আছে। আমরা মনে করি যে সংস্কার প্রত্যাশা করা হয়েছিল, এইসব জায়গায় অনেক বড় সংস্কার দরকার, কাঠামোগত পুনর্বিন্যাস দরকার, অনেক অপ্রয়োজনীয় ডিপার্টমেন্ট করা হয়েছে, সেগুলো বন্ধ করা দরকার কিংবা মার্চ করে দেওয়া দরকার। আবার যেটা দরকার
সেটা ক্যাপাসিটি বিল্ড আপ দরকার, তাহলে শুধুমাত্র আমরা এই যে নারকীয় অবস্থা দেখেন এর থেকে বেরিয়ে আসতে পারবো। জনাব আব্দুল হক, আপনাকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার দর্শক জন্য, শ্রোতাকে আমাদের সালাম, স্টুডিওতে আসার শুভেচ্ছা। জন্য। আসসালামু আলাইকুম। আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন রিকন্ডিশন গাড়ি আমদানিকারকদের সংগঠন বারবিরার সভাপতি জনাব আব্দুল হক।